আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনারেবল ভিউয়ার্স এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, কেমন আছো সবাই? ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের আজকের ইংরেজি দ্বিতীয় পত্রের এই ষষ্ঠ ক্লাস, 6 নং ক্লাসটিতে আমরা আজকেও এই প্রিপজিশনস এবং আর্টিকলস নিয়ে কথা বলবো। আমি আশা করি আজকে এই ক্লাসটি করলে পরে তোমাদের কিছু একটা হলেও তোমরা গেইনার হবে। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি টপিক নিয়ে কথা বলবো। তো সেই টপিকটি তোমাদেরকে আমি এখনই বলে দিচ্ছি, তোমরা একটু প্রিপারেশন নিয়ে আসবে। আমাদের পরবর্তী টপিক কোয়েশ্চেন নাম্বার, যেটা পূর্বে ছিল 8, মেবি 8 ছিল। এখন আমাদের নেরেশন তো নাই, আমাদের সিলেবাসে নেরেশন আছে, চেঞ্জিং সেন্টেন্স আছে, তবে সেটা সিম্পল কমপ্লেক্সে নেই না। তাহলে এটা মেবি সিরিয়ালে 7 পড়বে, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স। ঠিক আছে, আমরা সেই সাফিক্স প্রেফিক্সের পরবর্তী ক্লাসে দেখব। তারপরে আমরা ধারাবাহিকভাবে চেঞ্জিং সেন্টেন্স সেখানেও আসবো। চেঞ্জিং সেন্টেন্স আমাদের কিন্তু নেগেটিভ, ইন্টারোগেটিভ আছে, এগুলো আছে না, নেগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, তারপরে পজিটিভ কিংবা অ্যাক্টিভ, প্যাসিভ, এগুলো আছে। তো সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ ধারাবাহিকতা রক্ষা করব। যাই হোক, তোমরা অলরেডি যারা আমার এই গত ক্লাসগুলো করেছো, সেই ক্লাসগুলো অংশগ্রহণ করার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর আমি আজকেও আমার সেই টপিক আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ, আর্টিকলস অ্যান্ড প্রিপজিশনস, যেটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 1-এ রয়েছে, তাই না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি স্টার্ট করি। দেখো, প্যাট্রিয়টিজম ইজ নোবেল ভার্চু, এমন একটি সেন্টেন্স সবাই তোমরা খাতায় লিখবে। এক্সারসাইজ যখন লিখবে তখন তোমাদের বিষয়টা আরও কিছুটা মানে নিকটে চলে আসবে, বোঝার সন্নিকটে চলে আসবে। তো তাই তোমাদেরকে বলছি আমি খাতায় লেখার জন্য। যেমন আমি এখানে লিখলাম প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে কি? দেশপ্রেম। হোয়াট ইজ মিনস বাই প্যাট্রিয়ট? দেশপ্রেম। তো এই প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, নাকি? দুঃখিত, দেশপ্রেমিক। আর প্যাট্রিয়টিজম মানে কি? স্বদেশপ্রেম বা দেশপ্রেম। তো আমরা এই প্যাট্রিয়টিজম সম্পর্কে আজকে আমাদের এই টপিকটি, প্যাট্রিয়টিজম ইজ, আর এখানে যে শূন্যস্থান আছে, তারপরে এখানে আছে এই। তোমরা এই সেন্টেন্সটিতে এখানে কি বসাতে আগ্রহী বা নিয়ম অনুযায়ী আমরা এখানে কি বসাবো বলো? যে প্যাট্রিয়টিজম ইজ, তারপরে শূন্যস্থান, তারপর আছে নোবেল ভার্চু। তো তোমরা এই অনুযায়ী কি বসাতে পারো? আই এম এক্সট্রিমলি সরি, এটা আসলে তোমাদের এই কথাটি মানতে পারছি না শিক্ষার্থীরা। দেখো, নোবেল কিন্তু এটি একটি অ্যাডজেক্টিভ। নোবেল কি? নোবেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। যেখানে আমরা এল ই কিংবা এ এল, আমি এই কিছু সিম্পটম লিখে দিই যে অ্যাডজেক্টিভ চেনার রহস্যটা বা উপায়টা পথ আমি দেই। তো এই অ্যাডজেক্টিভ চেনার উপায়ের মাঝে তোমরা নিশ্চয়ই এটা পড়েছো, যদি কোনো শব্দের শেষে এ এল থাকে কিংবা এ এল ই থাকে, এল ই থাকে অথবা এবল থাকে, ঠিক আছে, তাহলে সেই শব্দগুলো কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আমরা সাদামাটা ভাষায় এটাই জানি। তো অ্যাডজেক্টিভ চেনার উপায় এরকম কি আরও থাকতে পারে না? যদি কোনো শব্দের শেষে আইসি থাকে, হ্যাঁ, এই যে এরকম এনটি থাকে, আরও কি কি থাকতে পারে?
যেরকম এফ ইউ এরকম ফুল থাকতে পারে, ও ইউ এস থাকতে পারে, হ্যাঁ, এগুলি তোমার অ্যাডজেক্টিভের কি আমরা এটাকে সাফিক্স বলি। যে এই ধরনের সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তখন আমরা এগুলিকে অ্যাডজেক্টিভ হিসেবে চিনি, তাই না? তাহলে তোমরা আরো কি জানো যে অ্যাডজেক্টিভ আরো কি কি সাফিক্স থাকলে আমরা এই সাধারণত শব্দগুলোকে অ্যাডজেক্টিভ বলতে পারি? হ্যাঁ, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখলাম যে এই শব্দগুলো থাকলে সাধারণত আমরা কি লিখবো? অ্যাডজেক্টিভ হিসেবে লিখবো। আমরা যে শব্দগুলো লিখলাম যে ফুল দিয়ে এরকম কি শব্দ আছে ফুল দিয়ে যেগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে? কেয়ারফুল, হ্যাঁ এরকম, হ্যাঁ, ইউজফুল, ভেরি গুড, হাউসফুল, থ্যাংক ইউ, অনেক সুন্দর সুন্দর শব্দ আছে ফুল দিয়ে, আছে না? আচ্ছা, এরকম ও ইউএস দিয়ে কি অ্যাডজেক্টিভ আছে বলো তো তোমরা? হ্যাঁ বলো, যে ও ইউএস দিয়ে কি কি শব্দ থাকতে পারে? হ্যাঁ, ফেমাস, হ্যাঁ, আওয়ার্সটা আসলে ও ইউএস না, দেখো এটা অন্য আরেকটি কথা। তো ফেমাস থাকতে পারে, এরকম ডেঞ্জারাস থাকতে পারে না, গর্জিয়াস থাকতে পারে, কশাস থাকতে পারে, ঠিক আছে না? এই শব্দগুলো শেষে কি থাকে? ও ইউ এস। এই এন্টি দিয়ে কি কি থাকতে পারে? এরকম শব্দ বলো যে অ্যাডজেক্টিভ আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট, ভেরি গুড, এফিশিয়েন্ট, নাকি না? এন্টি থাকতে হবে। তাহলে এরকম শব্দগুলো থাকলে আমরা এগুলিকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো, তাই না? তো এখানে আমি তোমাদেরকে দেখাইলাম যে যদি এল ই থাকে তাহলে এটা কি হবে? এই অ্যাডজেক্টিভ হবে, তাই না? যদি কোনো শব্দ শেষে আই ভি ই থাকে তাহলে এটা কি? এটাও অ্যাডজেক্টিভ, ঠিক না? আচ্ছা, এখন এটা আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, না? আচ্ছা, আর এই যে বাড়ছু, হ্যাঁ, যখন কোনো শব্দ শেষে যে আমি এখন লিখি যে নাউন চেনার উপায়, যে নাউন চেনার উপায়টা কি? নাউন চেনার উপায়। তো নাউন চেনার উপায়ে যদি আমি লিখি তাহলে আমরা তো অনেক শব্দ এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি টি ইউ ই আছে, তাই না? বাড়ছু, নাকি? এরকম শব্দ টি ইউ আছে, এটা একটা বাড়ছু, এমনিতে বাড়ছু অর্থ হলো গুণ। তো গুণ দিয়ে অনেকে মনে করে যেটা মনে অ্যাডজেক্টিভ না, গুণের নাম হলে কিন্তু আর অ্যাডজেক্টিভ না, গুণের নাম হলে নাউন হয়ে যায়। কাইন্ড, কাইন্ড কিন্তু দয়ালু, এটা গুণ, হ্যাঁ গুণ, কিন্তু গুণের নাম কি? দয়া, গুণের নাম কি? কাইন্ডনেস, তখন কি সেটা অ্যাডজেক্টিভ হয় না। যেমন যদি কোনো শব্দের শেষে এন ই ডাবল এস হয় বা ই ডাবল এস হয় তখন সেই শব্দটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। কাইন্ডনেস আছে না? হ্যাঁ, এক্সপ্রেস, এর ধরনের এক্সপ্রেসনেস, বিজনেস, এরকম শব্দ আছে, এগুলো নাউন। আচ্ছা, তো এরকম নাউন আর কি থাকতে পারে? যে এই টি আই ও এন কিংবা আই ও এন অথবা এস আই ও এন, হ্যাঁ, এগুলি কি? নাউন। যদি কোনো শব্দের শেষে যদি এরকম ই আর কিংবা ও আর অথবা শুধু আর অ্যাড করো তখন এটা কি? নাউন হয়ে যায়। নাউন চেনার উপায়, না? তো এমনিভাবে আমি আরো কি লিখতে পারি তোমরা দেখো। তো নাউন চেনার উপায়ের মাঝে আমি যদি কখনো এরকম লিখি যে এম ই এন টি, ঠিক আছে, কোনো শব্দ শেষে যদি এটা থাকে তাহলে এটা কি হবে? নাউন হয়ে যাবে। যদি কোনো শব্দের শেষে এ জি ই এরকম থাকে এটাও কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। যদি কোনো শব্দ শেষে এরকম আই এস টি দেখো কিংবা এরকম দেখো আমি লিখেছি যে ইজম, আই এস এম, ইজম, না? তখন এগুলি কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এরকম আরো আমি লিখে নেই যে ফ্রুট, আমি আরো লিখলাম যে শিপ। তাহলে নাউন চেনার জন্য আমাদের এই সাফিক্সগুলি অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এই সব সাফিক্স থাকলে শব্দের শেষে আফটার দ্য ওয়ার্ড, এন্ডিং অফ দ্য ওয়ার্ড, ইফ দেয়ার ইজ দিস লেটার্স দেয়ার শুড বি রিগার্ডেড অ্যাজ নাউন, এগুলি নাউন হিসেবেই পরিগণিত হবে। আচ্ছা, এটা তাহলে আমরা কি লিখবো? এটাকে নাউন লিখবো, তাই না? নাউন। এখন অ্যাডজেক্টিভ আর নাউন যখন আমরা বুঝবো যে পাশাপাশি কি আছে? অ্যাডজেক্টিভ আছে এবং নাউন আছে,
তখন আমরা এখানে অ্যাকর্ডিং টু ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট এখানে এ বা এন বসাবো। যেহেতু এখানে এন আছে তখন এটাকে এন লিখবো না, লিখবো না। আমরা যদি শুধু এতটুকু শিখি যে এ বা এন আমরা শুধু ভাওয়েল কনসোনেন্ট অনুযায়ী বসাইতে পারি, তাই না? তো এ বা এন যদি ভাওয়েল কনসোনেন্ট অনুযায়ী বসাইতে পারি তাহলে কি মনে করো, ভাওয়েল বা কনসোনেন্ট তো আমরা এ বা এন অনুযায়ী বসাইতে পারি, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আমাদেরকে তো কোথায় বসাবো, কেন বসাবো সেই ব্যাপারটা জানতে হবে, isn't it? Okay, dear learners, hopefully you will be attentive. তাহলে আমরা এখানে কি লিখলাম বলো তো? এ বসাবো। কেন বসাবো এ সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে না? ওকে, এরপর চলো আমরা বি নাম্বারে যাই, যে ইট ইজ ইনহেরিয়েন্ট ইনস্টিংক্ট। দেখো পরবর্তী সেন্টেন্সটা আমি এখানে লিখছি যে ইট ইজ, এরপর আছে শূন্যস্থানের পর ইনহেরেন্ট ইনস্টিংক্ট হিউম্যান নেচার। এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখলাম তোমরা দেখো, এটা একটু দেখে নাও। অর্থ কিন্তু আমাদের অবশ্যই খুবই দরকার, অর্থ আমাদের অত্যন্ত গর্জিয়াসলি অর্থ শিখতে হবে। অর্থ জানা ছাড়া তুমি দেখবা যে কোনো কিছু কিন্তু সলভ করতে পারবে না। যত তুমি ইংরেজি ভালো জানো, রোল জানো, যাই জানো, তো এখানে আমাদের সিনোনিম, অ্যান্টোনিম এবং ভোক্যাবস গুলো উই শুড নো কি হিউজ। এখানে যে শব্দটি তোমরা দেখতে পাচ্ছ যে ইনস্টিংক্ট, হিউম্যান নেচার, যে ইনস্টিংক্ট, আমি এখানে মনে এন্ডটা মিস করেছি। হ্যাঁ দেখো, ইট ইজ ইনহেরেন্ট ইনস্টিংক্ট, তারপরে হিউম্যান নেচার। এটা ইনহেরেন্ট অর্থ কি, যে উত্তরাধিকার সূত্রে যেগুলি আমরা পাই, যেরকম আমরা আমাদের যে ধরনের নেচার একজনের সাথে আরেকজন আমরা দেখাই, আমরা যে ধরনের বিহেভ বা আচার আচরণ একজন আরেকজনের সাথে আমরা করি, এগুলো আমাদের কি উত্তরাধিকার সূত্রে পাওয়া। কিছু কিছু আমরা মার্জন করতে পারি কিংবা শেপ দিতে পারি বাই এডুকেশন, শিক্ষার মাধ্যমে কিছু আমরা হয়তো শেপ দিতে পারি, কিন্তু এরপরও আমাদের ন্যাচারালি যে একটা ইনস্টিংক্ট, মানে ইনহেরেন্ট যে ইনস্টিংক্ট, অর্থাৎ উত্তরাধিকার থেকে প্রাপ্য যে স্বভাবগুলো, এগুলি কিন্তু আমরা করি। আমাদের মা বাবা যা করছে, আমাদের বড় ভাইরা যা করছে, রক্তের লোকেরা যা করছে, আমরা কিন্তু এই ধরনের নেচার দেখাই। এটা মানুষের একটা ইনহেরেন্ট ইনস্টিংক্ট, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই ধরনের স্বভাব। এগুলি কেউ সহজে কি করতে পারে না, বুঝতে পারে না, তার ভিতর থেকে এটা অটোমেটিকলি আসে। সেই জন্য আমরা এই যে ইনহেরেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, আর এই যে ইনস্টিংক্ট দেখতে পাচ্ছ এটা কি নাউন। তো অ্যাডজেক্টিভ আর নাউন যদি থাকে পাশাপাশি, তখন আমরা এখানে কি লিখবো, যে এ বা এন লিখবো। তো এখন আমি এখানে এন লিখবো না এ লিখবো, এটা তার বলে দিতে হবে না, নাকি আবারও বলতে হবে? কি বলো, যে ইনহেরেন্টের আগে কি এ লিখবো নাকি এন লিখবো? এন লিখবো। যে ইট ইজ অ্যান ইনহেরেন্ট ইনস্টিংক্ট, তারপরে মানব স্বভাবে, হিউম্যান নেচার মানে কি মানুষের স্বভাবে। তো হিউম্যান নেচার মানে কি,
মানুষের চরিত্রে বা মানুষের স্বভাবে। তো এই জন্য আমি এই মানুষের স্বভাব বা চরিত্রের আগে আমরা এই প্রিপোজিশন ইনস্টিংক্ট ইন হিউম্যান নেচার, ইন হিউম্যান নেচার মানে মানব স্বভাব এ, ইন্ডিয়া তে, এ প্রতি কিংবা বাংলায় 29 তো অ, এরকম আমরা বিভক্তি সপ্তমী বিভক্তি ব্যবহার করে থাকি, তাই না? এই প্রিপোজিশন একটি ইউজ করলাম আর দুইটি আর্টিকেল ব্যবহার করলাম এই তিনটি শূন্যস্থানে। দেন আমরা আরো একটি সেন্টেন্স এখানে লিখি, ইট ইন্সপায়ার্স আ ম্যান টু শেড এভরি ড্রপ, তারপর আছে দেখো ব্লাড টু ডিফেন্ড দেশ লিবার্টি অ্যান্ড ডিগনিটি অফ দ্য কান্ট্রি। ইট ইন্সপায়ার্স আ ম্যান, এখানে আমি সেন্টেন্সটা লিখি, it inspires a man, এর মানে কি it inspires a man, এর অর্থটা কি বলতো কেউ একজন? শিক্ষার্থীরা, or without knowing the word meanings, অর্থ জানা ছাড়া you can't learn anything, especially in English subject। এই ইংরেজি বিষয়ে তোমরা যদি অর্থ না জানো তাহলে কিন্তু বিশাল বিপদ হয়ে যাবে। যদিও তোমাদের এই সেকশনটা বি সেকশনে আমি আছি, আপাতত তোমাদেরকে টিচ দিচ্ছি। তো বি সেকশনের ছাত্রছাত্রী কি ভালো হতে পারে না? এরা ভালো রেজাল্ট করতে পারে না? অনেক পারে। তো আমি এই শাখাটাকেই যদি আমি ভালো রেজাল্ট করাইতে পারি আমি কিন্তু গেইনার। যদি আরেকটি শাখা আছে আমাদের এখানে, সেই শাখায় তো সবাই ভালো করে ভালো পারে, এটা এখানে কোনো মানে গেইনার আছে ভালো, যদি আমাদের এখানে অনেকগুলো ক্লাস আসে সেটা গেইনার, তাই না? কিন্তু পাস তো তারা করবে এটা শিওর, কিন্তু তোমাদেরকে যদি আমি ওভারকাম করাই দিতে পারি এটা কিন্তু আমার সাকসেস। আসলে দায়িত্বটা বিশাল, যদিও তথাপি আমি তোমাদেরকে বলবো তোমরা এরকম কিছু অ্যাচিভ করো যাতে করে কিছু একটা শিখে নিতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাটেনটিভটা এই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা অস্ত্র। তোমরা যদি অ্যাটেনটিভ থাকো তোমরা দেখবে অনেক কিছু চিনিয়ে নিতে পারো। বি অ্যাটেনটিভ অ্যান্ড লার্ন সামথিং, প্লিজ নোট ডাউন ইন ইউর স্ক্রিপ্ট, তোমাদের খাতায় ও লিখে নিতে হবে। আমি এখানে এই বাক্যটি লিখছি, ইট ইন্সপায়ার্স আ ম্যান টু শেড এভরি ড্রপ। দেখো আমি লিখছি টু শেড এভরি ড্রপ শূন্যস্থান, তারপরে ব্লাড। তোমরা বলো, এই যে বাচ্চারা, শেড মানে কি? শেড মানে ঢালা, ঢেলে দেওয়া বা গড়িয়ে পড়া, ঝরে পড়া। শেডের অর্থটা হচ্ছে এমন, হ্যাঁ, ঢেলে দেওয়া, গড়িয়ে পড়া, এগুলি হচ্ছে শেড। তারপর আছে এভরি ড্রপ, এভরি মানে প্রতি, ড্রপ মানে কি? ড্রপ মানে ফোঁটা, ড্রপ মানে কি? ফোঁটা ফোঁটা, নাকি একেবারে বিন্দু বিন্দু। ব্লাড টু ডিফেন্ড, আমি এখানে দুইটা শূন্যস্থান পাচ্ছি এই একটি সেন্টেন্সে, টু ডিফেন্ড লিবার্টি and dignity। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে যে সেন্টেন্সটা লিখলাম এটা একটা বিশাল একটা সেন্টেন্স, বড় সেন্টেন্স। তথাপি তোমাদের এই বড় সেন্টেন্স হোক কিংবা ছোট হোক, এটা নিয়ে আমাদের চিন্তা না করা উচিত। আমাদের নিয়ম অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড ওয়ার্ড মিনিংস আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। দেখো, ডিগনিটি অফ দ্য কান্ট্রি, তাহলে চলো আমরা এখন এই দুইটি শূন্যস্থান কিভাবে পূরণ করা যায়, ফিল আপ করা যায়, আমরা একটা দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে
ইট ইন্সপায়ার্স আ ম্যান, এটা একটা মানুষকে উৎসাহ দেয়। ইন্সপায়ার্স মানে কি? ইন্সপায়ার্স মানে উৎসাহ দেওয়া, সাহস দেওয়া, এগিয়ে যাওয়ার সম্বল, যেটা সাহস, এগিয়ে যাওয়ার সাহস দেয় কিংবা উৎসাহ প্রদান করে। তো ইট ইন্সপায়ার্স আ ম্যান, এটা একটা মানুষকে সাহস দেয়, উৎসাহ দেয়। টু শেড মানে ঢেলে দিতে, জড়িয়ে দিতে। কি জড়িয়ে দিতে বা ঢেলে দিতে? এভরি ড্রপ, প্রতিটা ফোঁটা, প্রতিটা ফোঁটা ঢেলে দিতে এটা একজন মানুষকে সাহস দেয়, উৎসাহ দেয়। ব্লাড, তাহলে ড্রপ এবং এখানে আছে ব্লাড। ব্লাড মিন্স তোমরা জানো রক্ত। তাহলে এই যে ড্রপ, এটা হচ্ছে নাউন, ড্রপ মানে ফোঁটা, এটা একটা নাউন। ব্লাড মানে রক্ত, এটিও একটি নাউন। তাহলে দুটি নাউনের মাঝখানে আমি একটি রুলসে তোমাদের পড়াইছিলাম। কি পড়াইছিলাম বলো তো? অবশ্যই দুটি নাউনের মাঝখানে আমি কোন প্রিপজিশনটা বসাই? হ্যাঁ, অব। কি হয়? অব, নট অফ। আমি কিন্তু অফ বলতে কাউকে বলি নাই। ইট উইল বি প্রনাউন্সড অ্যাজ অব। হ্যাঁ, স্বর অ ব, বাংলা কি হবে? ব, অব। তাহলে হ্যাঁ, এই যে আমি লিখলাম যে ড্রপ অব ব্লাড, এই তো। দেন টু ডিফেন্ড, ডিফেন্ড মানে কি? মানে রক্ষা করতে, মানে প্রতিরক্ষা। ডিফেন্ড মানে কি? প্রতিরক্ষা। আমরা এখানে যে লাইনটি লিখেছি যে ডিফেন্ড কথার অর্থ হচ্ছে রক্ষা, মানে যে কোনো শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার নাম হচ্ছে ডিফেন্ড। এর অর্থটা কি? ডিফেন্ড, বাংলা অর্থ রক্ষা করা। যে সে কি করে? প্রতিটা রক্তের ফোঁটা, মানে ড্রপ অফ ব্লাড, রক্তের ফোঁটা ঢালতে এটা কি করে? সাহস দেয়। তো ইট ইন্সপায়ার্স, তো ইট বলতে কি বোঝাইতেছে? ইট বলতে কেটা, মানে কে তাকে সাহস দেয়? প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম। ইট বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? দেশপ্রেমকে, প্যাট্রিয়টিজমকে। তাহলে এই প্যাট্রিয়টিজম আমাদেরকে সাহস দেয় আমাদের শরীরের প্রতিটা রক্তের ফোঁটা ঢেলে দিতে, গড়াই দিতে, জড়াই দিতে। কি করার জন্য? টু ডিফেন্ড, প্রতিরোধ করতে, প্রতিরক্ষা করতে। যে কিসে? লিবার্টি, স্বাধীনতা। কি রক্ষা করতে? স্বাধীনতা। লিবার্টি মিন্স স্বাধীনতা। অ্যান্ড ডিগনিটি, এবং মর্যাদা। কিসের স্বাধীনতা এবং মর্যাদা? কার? অব দা কান্ট্রি, দেশ এর। দেশ এর। অব দিয়ে আমরা বাংলায় কি বুঝি? এর বা র বুঝি, যেটাই আমরা বাংলা দ্বিতীয় পত্রে ষষ্ঠী বিভক্তি পড়ি। র বা এর কে বিভক্তিতে কি বলো তোমরা? ষষ্ঠী বিভক্তি না? ঠিক ইংরেজিতেও এই অব হচ্ছে ষষ্ঠী বিভক্তির নেই কাজ করে প্রিপজিশনটি। তাহলে এটা হচ্ছে অব দা কান্ট্রি, এই দেশ এর মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করতে, প্রতিটা রক্তের ফোঁটা ঢেলে দিতে সাহস দেয় এটা। এটা বলতে কোনটা? প্যাট্রিয়টিজম, নাকি? আমরা এই সেন্টেন্সটির বিশাল একটি সেন্টেন্স, যদিও আমরা এটা বুঝে নিলাম। তাহলে এখন কথা হচ্ছে এই শূন্যস্থানে কি লিখবো? লিবার্টি বা স্বাধীনতার আগে তোমরা সবসময় কি লিখবা? দি লিখবা। তাছাড়া তোমাদেরকে আমি এই নিয়মটাও বলেছিলাম যে অব দ্বারা যুক্ত দুটি নাউনের সামনেরটার আগে কি বসাইবা? দি বসাইবা। এখানে যে লিখলাম লিবার্টি এন্ড ডিগনিটি, এই লিবার্টি এবং ডিগনিটিটা কার? লিবার্টি ডিগনিটি দেশের। লিবার্টি এবং ডিগনিটিটা কিসের? অব দা কান্ট্রি। এই জন্য আমি শব্দটির আগেও দি বসাতে পারি, দা লিবার্টি এন্ড দা ডিগনিটি। Dear learners, I think you have understood what has been taught here. Then আমি another একটি সেন্টেন্স এখানে লিখছি, দেখো এই প্যাসেজটির। But patriotism should not be merely
so-called slogan in the public meetings to uplift the people. But patriotism, কিন্তু দেশপ্রেম, কিন্তু দেশপ্রেম should not be merely মানে কি? merely কথার তো নেকি, আরে মেকি বুঝো, মানে লোক দেখানো। দেশপ্রেমটা যদি শুধুমাত্র লোক দেখানো হয়, শুড নট বি মেয়ারলি, মানে লোক দেখানো হওয়া উচিত না দেশপ্রেমটা। আমি দেশকে খুব ভালোবাসি, জনগণের সামনে স্লোগানে, মিটিংয়ে, মিছিলে খুব দেখাইলাম, কিন্তু আসলে কি না, আমি দেশকে ভালোবাসি না। দেশের কে নিয়ে রাজাকারি করে যারা, ষড়যন্ত্র করে যারা, এই ধরনের লোকদের এখানে আমাদের রেসপেক্ট করা বা কোনো ঠাঁই নেই। বাট পেট্রিয়টিজম শুড নট বি মেয়ারলি so-called slogan in the public meetings to uplift. তাহলে আমরা এখানে লিখি should not be merely, এই যে দেখো, but patriotism should not be শূন্যস্থান, তারপরে কি আছে যে সো কল্ড, আমরা এখানে লিখবো কি শুড নট বি, তারপর শূন্যস্থান আছে, তারপরে আছে সো কল্ড মানে কি? সো কল্ড মানে তথাকথিত, যেটা সাধারণত সবাই এগুলি বলতে পারে যে দেশকে তো আমি খুব ভালোবাসি, হ্যাঁ আমার সোনার বাংলা, আমি তো তোমায় অনেক ভালোবাসি। এই কথা তো আমরা মানে সবসময় বলি, কিন্তু এটাকে অন্তরে কে কতটা পোষণ করে সেটা তো আর আমাদের জানা নাই। তো আমার সোনার বাংলা, আমি যে দেশকে এত ভালোবাসি, কথাগুলি বলি, প্রতিদিন বলি, বিভিন্ন অনুষ্ঠানে বলি, কিন্তু এটা যেন হৃদয় থেকে আসে। হৃদয় থেকে না আসলে তুমি তার প্যাট্রিয়ট না। প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, আর প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম। ঠিক আছে? তো শুড নট বি, এরপরে শূন্যস্থান, আর সো কল্ড স্লোগান, এরপরে এই দেখো এখানে সো কল্ড এর পরে আছে স্লোগান, কি আছে? স্লোগান। এরপর আরো অনেক কিছু লেখা আছে, সেখানে অবশ্য শূন্যস্থান নেই। তো এখন তোমরা বলো তো, আমি এতটুকু থেকে বলতে পারি যে সো কল্ড হলো তথাকথিত, এটা একটা অ্যাডজেক্টিভ নাকি? আর স্লোগান এটা হচ্ছে একটা নাউন। স্লোগান মানে কি? রব, যেটা স্লোগান, সবার সামনে আমরা এই চিল্লে কথা বলি, যে বিভিন্ন স্লোগান দিই না আমরা, এই স্লোগান যেন না হয়। তো শুড নট বি স্লোগান, এখানে আমরা এখানে কি ব্যবহার করব তোমরা বলো? অ্যাডজেক্টিভ আর নাউন পাশাপাশি থাকলে বরাবরই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই অনুযায়ী, এই ভাওয়াল বা কনসোনেন্ট অনুযায়ী আমি কি বসাচ্ছি? এ বা এন বসাচ্ছি। যখনই অ্যাডজেক্টিভ এর পাশেই যখন থাকে নাউন, তখনই আমরা কি ব্যবহার করব? এ বা এন ব্যবহার করব। এরপর চলো আমরা পরবর্তী সেন্টেন্সে যাই। এখানে আছে দেখো, ইট শুড বি চেরিশড, তারপর আছে দ্য কোর অফ হার্ট, ইট শুড বি চেরিশড। চেরিশড কথার অর্থ কি? যে মানে আনন্দটা বহিঃপ্রকাশ হতে হবে। চেরিশড তো আনন্দ করা বা মন থেকে আসা। কি? যে দ্য কোর অফ হার্ট, মানে কোর অফ হার্ট মানে কি? হৃদয়ের গহীন থেকে। দ্য কোর অফ হার্ট, আমি এই কথাটা উপরে লিখি, এটা মুছিয়ে দিচ্ছি, মুছিয়ে দিয়ে আমি নতুন একটি সেন্টেন্স লিখতে চাই। It should be cherished. প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, আমি লিখেছি ইট শুড বি চেরিশড, এটা উচ্চারিত হতে হবে, এটা লালন করতে হবে বা বলতে হবে। দ্য কোর অফ হার্ট, হৃদয় এর গহীন থেকে। কোর মানে কি? কোটা, একেবারে ছোট কোটা, মনি কোটা আমরা যেটাকে বলি। হার্ট মানে হৃদয়,
আমাদের হৃদয়ের মণিকোঠা থেকে এটা কি করতে হবে, উচ্চারণ হতে হবে। তাহলে আমাদের এখানে যে প্রিপজিশনটা দেখা সেটা হচ্ছে কি ফ্রম, যে ফ্রম দ্য কোর, হৃদয়ের গহীন থেকে, হৃদয়ের গহীন থেকে এটা চেরিশ হতে হবে, উদ্বেলিত হতে হবে। দেন উই মে বি রিগার্ডেড অ্যাজ আ প্যাট্রিয়ট। এরপর দেখো আমরা পরবর্তী সেন্টেন্সটি এখানে লিখি, উই শুড কিপ আওয়ারসেলফ অ্যাবভ দ্য ফেক প্যাট্রিয়টিজম। তাহলে আমরা এখানে লিখি উই শুড কিপ আওয়ারসেলভস, উই শুড এর মানে কি বলতো, উই শুড কিপ আওয়ারসেলভস এর অর্থ কি, মানে আমাদের উচিত আমাদেরকে রাখা। উই শুড কিপ আওয়ারসেলভস, হ্যাঁ নো নো, এভাবে আসলে উচ্চারণটা যে কিপ, এর উচ্চারণটা কি, তোমাদের এগুলো আরো বড় হলে যেটা আমি শিখাবে তোমাদের কলেজে যখন যাবে তখন টিচার অবশ্যই বলবে। আমি বিভিন্ন ক্লাসে যখন ক্লাস করি তখন উচ্চারণগুলি করতাম, তোমরা শুনতে কিনা সেটা আমি জানি না, তবে যাদেরকে আমি শিখাইছি এগুলি নিশ্চয়ই তারা আমার মতো উচ্চারণ করছে। ট্রাই টু লেভেল বেস্ট অ্যাজ লাইক অ্যাজ আই প্রনাউন্স দেম। এটা হচ্ছে কিপ, শুধু এই খে না, এই যে তোমরা এই খে কিউ সি এই তিনটা লেটারই মহাপ্রাণ, খ এর মতো, এটা কি, এটা কি বলতো, এটা খেই, এর নাম কি, এটা কি কিউ, এটা সি, এখানে শেষে ই উচ্চারণ হবে, ঠিক আছে। কিন্তু যখন এগুলো উচ্চারণ করবে, যেমন খ্যাট, সি এ টি, খ্যাট, ওকে, আমার প্রসঙ্গ আসলে সেটা না, এটা আবার ফোনেটিক ব্যাপার, ওই প্রনাউন্সের ব্যাপার, এটা এখানে আমি বলতে চাই না। তবে তোমরা যেহেতু এইগুলি নতুন দেখছো এই জন্য এমন লাগতে পারে। দেখো, we should keep ourselves above the fake এগুলির অর্থটা একটু দেখো। এখন এখানে যে শূন্যস্থানগুলো দেখতে পাচ্ছ, দেখো দুইটি শূন্যস্থান আমি লিখেছি একসাথে, যে উই শুড কিপ আওয়ারসেলভস অ্যাবভ, এরপর আছে দ্য ফেক, এরপর আছে এখানে কি, যে প্যাট্রিয়টিজম। ফেক হইলো কি, মিথ্যা, আর প্যাট্রিয়টিজম এটা কি, স্বদেশ প্রেম। এইটাও নাউন, এটা শেষে কি আছে, আই এস এম আছে, আর ফেক মিথ্যা, এগুলি নাউন। সত্য ট্রু এটা নাউন, মিথ্যা এটা নাউন, অর্থাৎ গুণের নাম যেগুলো, দোষের নাম, এগুলি নাউন। তাহলে এই দুইটি নাউনের মাঝখানে আমি লিখবো কি, অব। দুটি নাউনের মাঝখানে কি লিখবো, অব। তাহলে দ্য ফেক অফ প্যাট্রিয়টিজম মানে কি, যে মিথ্যা দেশপ্রেম। উই শুড কিপ আওয়ারসেলভস, আমাদেরকে কি রাখতে হবে, সংযত রাখতে হবে। এখানে লিখবো অ্যাবভ, তারপর এখানেও লিখবো যে ফ্রম, অ্যাবভ ফ্রম, আমাদের ঊর্ধ্বে থাকতে হবে বা এগুলি থেকে দূরে থাকতে হবে। অ্যাবভ ফ্রম দ্য ফেক অফ প্যাট্রিয়টিজম, অর্থাৎ মিথ্যা বা নকল দেশপ্রেম থেকে আমাদের দূরে থাকা উচিত। Everybody should bear mind that everybody should
মাইন্ড। আমি শুধু এতটুকুই লিখি, এরপর আর কথা লেখার দরকার নাই, যেহেতু আমার শূন্যস্থান আমি পেয়ে গেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এভরিবডি শুড বিয়ার, তারপরে কি আছে মাইন্ড। তো বিয়ার তারপর আছে মাইন্ড। বিয়ার কথা তো বহন করা, আর মাইন্ড মানে মন। তো আমাদের মনে এটা কি করতে হবে, বহন করতে হবে বা মনে রাখতে হবে নাকি। তো উই শুড বিয়ার, এখানে প্রিপজিশন লাগবে ইন। কি লাগবে এটা, বিয়ার ইন মাইন্ড। এর বাংলা অর্থটা হচ্ছে মনে রাখা। এর বাংলা মিনিংসটা কি, মনে রাখা। বিয়ার ইন মাইন্ড মানে যেটা মনে রাখা। প্রেটেন্ডার মাস্ট বি ডিফিটেড, একজন প্রেটেন্ডার অবশ্যই কি হবে, পরাজিত হবে। প্রেটেন্ডার অর্থ কি, প্রেটেন্ডার মানে ভানকারী, যে নাকি ভান করে, ভানকারী অবশ্যই কি হবে, পরাজিত হবে। সে জানে না, অথচ সে এখানে তার জানাটা দেখাচ্ছে, তার জানিত দেখাচ্ছে, পাণ্ডিত্য দেখাচ্ছে, এটা অবশ্যই কি হবে, পরাজিত হবে। তাহলে আমরা নোবডি উইল রিমেম্বার আওয়ার অনার টু মুভ পেটেন্ট, আমরা আমাদের কখনো মিথ্যা দেশপ্রেম কারো সামনে দেখাবো না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে যে শূন্যস্থানগুলো দেখেছো বা তোমরা তোমাদের ক্লাসে যে আমি করাইছি, তোমরা কতটা অ্যাকসেপ্ট করেছো সেটা আসলে তোমরা বুঝো। তবে আমি এতটুকু বুঝতে পেরেছি তোমাদের আরো অ্যাটেন্টিভ হওয়ার দরকার। I can say you should be more careful. ধন্যবাদ সবাইকে। আমার এই ক্লাসটি আমি আজকের মতো এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি সাফিক্স এন্ড প্রেফিক্সের কথা বলবো। তো সাফিক্স এন্ড প্রেফিক্স তখন একই, এই কথাগুলির উপরেই সাফিক্স প্রেফিক্সও চলবে। এই জন্য এর পরবর্তী অংশটুকু আমি সাফিক্স প্রেফিক্স। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।